আজকে ভিডিওর টপিক হলো যে নওশাদ সিদ্দিকীর সমর্থনে বিজেপির হঠাৎ করে এত গলা ফাটানো কেন। এটা কথা লক্ষ্য করেছেন যে নওশাদ সিদ্দিকীর সমর্থনে বিজেপির বিভিন্ন নেতারা যখন প্রচন্ড গলা ফাটাচ্ছিল, এই ব্যাপারটা আমাদের সবাইকে অবাক করেছে। মানে আশা করি আমি যেমন অবাক হয়েছি আপনারাও প্রচন্ড অবাক হয়েছেন। হঠাৎ করে শুভেন্দু অধিকারী যে মিডিয়ার সামনে নওশাদ সিদ্দিকী সম্পর্কে গলা ফাটাচ্ছেন, নওশাদ সিদ্দিকী কেন গ্রেপ্তার করা হবে, তিনি ওই মিডিয়ার ওখান থেকে বেরিয়ে একটা সভা যখন করতে যাচ্ছেন, তখন মুসলিমদেরকে জিহাদি, মমতা ব্যানার্জিকে বেগম বলে একটা আক্রমণ, মানে কথায় কথায় তার মধ্যে মুসলিম বিদ্বেষী বিভিন্ন কথা বেরিয়ে আসছে। মুসলিমদের ভোট আমার লাগবে না। কখনো তিনি 70 এবং 30-এর কথা বলেন। 70 বলতে যেহেতু পশ্চিমবঙ্গে 70% আমাদের অমুসলিম ভাইরা বসবাস করে বা হিন্দু ভাইরা বসবাস করে এবং 30% আমাদের মুসলিম ভাইরা বসবাস করে। তো এই ধরনের বিভিন্ন নোংরা সাম্প্রদায়িক মন্তব্য বিজেপির প্রত্যেক নেতা নেত্রী করে। দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট, তথাগত রায়ের ফেসবুক পোস্ট মুসলিম বিদ্বেষে ভর্তি। সেখানে হঠাৎ করে বিজেপি এইভাবে নওশাদ সিদ্দিকীর সমর্থনে এগিয়ে কেন আসছে, এর অনেকগুলো দিক আছে। আমি ধাপে ধাপে আপনাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি। সবাইকে স্বাগত। আমি মানসারুল হক, এনবিটিভির পলিটিক্যাল এডিটর। এর আগে আমি পশ্চিমবঙ্গের রাজনীতির উপরে একটা টপিক আলোচনা করেছিলাম, সাগরদিঘি নির্বাচনের ফলাফল এবং নওশাদ সিদ্দিকীর মুক্তির পরে বাংলার রাজনীতি। আপনারা প্রত্যেককে সেই ভিডিওটা পছন্দ করেছেন। ভিডিওটা প্রায় 2000-এর বেশি শেয়ার হয়েছে, প্রায় 2 লাখের কাছাকাছি ভিউ। সেজন্য সমস্ত দর্শকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো, নেতারা আমাদের কাছে যেভাবে রাজনীতিটাকে তুলে ধরে, যেভাবে ন্যারেটিভ তুলে ধরে এবং নেতাদের পোষা মিডিয়ারা যেভাবে আমাদের কাছে রাজনীতি তুলে ধরে, আমরা সেভাবেই ভাবতে লাগি। তা আমাদের উদ্দেশ্য হলো বিকল্প একটা মিডিয়া, যে বিকল্প মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে রাজনীতি কিভাবে চলবে বা সাধারণ মানুষের কাছে সঠিক ন্যারেটিভটা পৌঁছে দেওয়া, এটা আমাদের বক্তব্য। এটাই আমরা চেষ্টা করছি। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এনবিটিভি বাংলা, সেটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এনবিটিভির, সেটাকে অবশ্যই লাইক এবং ফলো করে রাখুন। এর পরের ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের কাছে এভাবেই পৌঁছে যাবে। আজকে ভিডিওর টপিক হলো যে নওশাদ সিদ্দিকীর সমর্থনে বিজেপির হঠাৎ করে এত গলা ফাটানো কেন। এটা কথা লক্ষ্য করেছেন যে নওশাদ সিদ্দিকীর সমর্থনে বিজেপির বিভিন্ন নেতারা যখন প্রচন্ড গলা ফাটাচ্ছিল, এই ব্যাপারটা আমাদের সবাইকে অবাক করেছে। মানে আশা করি আমি যেমন অবাক হয়েছি আপনারাও প্রচন্ড অবাক হয়েছেন। হঠাৎ করে শুভেন্দু অধিকারী যে মিডিয়ার সামনে নওশাদ সিদ্দিকী সম্পর্কে গলা ফাটাচ্ছেন, নওশাদ সিদ্দিকী কেন গ্রেপ্তার করা হবে, তিনি ওই মিডিয়ার ওখান থেকে বেরিয়ে একটা সভা যখন করতে যাচ্ছেন, তখন মুসলিমদেরকে জিহাদি, মমতা ব্যানার্জিকে বেগম বলে একটা আক্রমণ, মানে কথায় কথায় তার মধ্যে মুসলিম বিদ্বেষী বিভিন্ন কথা বেরিয়ে আসছে। মুসলিমদের ভোট আমার লাগবে না। কখনো তিনি 70 এবং 30-এর কথা বলেন। 70 বলতে যেহেতু পশ্চিমবঙ্গে 70% আমাদের অমুসলিম ভাইরা বসবাস করে বা হিন্দু ভাইরা বসবাস করে এবং 30% আমাদের মুসলিম ভাইরা বসবাস করে। তো এই ধরনের বিভিন্ন নোংরা সাম্প্রদায়িক মন্তব্য বিজেপির প্রত্যেক নেতা নেত্রী করে। দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট, তথাগত রায়ের ফেসবুক পোস্ট মুসলিম বিদ্বেষে ভর্তি। সেখানে হঠাৎ করে বিজেপি এইভাবে নওশাদ সিদ্দিকীর সমর্থনে এগিয়ে কেন আসছে, এর অনেকগুলো দিক আছে। আমি ধাপে ধাপে আপনাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি অবাক সবাইকে করেছে, প্রশ্ন আমাদের মনে জেগেছে, আদতে বিজেপি কি চাইছে। দেখুন, আমি একটা খুব ছোট করে আপনাদেরকে অ্যানালিসিস করি। যেদিন নওশাদ সিদ্দিকী সাহেব গ্রেপ্তার হয়েছিলেন, তার পরের দিনই সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ন্যাচারাল একটা প্রতিবাদের বার্তা ভেসে উঠেছিল। কোন রকম ধর্ম বর্ণ না দেখে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল, বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন, বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন, বন্দি মুক্তি মোর্চা, এপিডিআর, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বা বিভিন্ন বাম দলগুলো, লিবারেশন, কংগ্রেসের বিভিন্ন যে গোষ্ঠীগুলো রয়েছে, তারা সেখান থেকে একটা প্রতিবাদ করে। তারা কি প্রতিবাদ করেছিল? যে বিধায়ক নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছে, একজন এমএলএ কে গ্রেপ্তার করা হচ্ছে। এটা ছিল তাদের প্রতিবাদের ভাষা। কেউ কিন্তু এই জিনিসটাই বারবার ফোকাস করেনি যে পীরজাদা পীরজাদা পীরজাদা। আপনারা জিনিসটা লক্ষ্য করবেন যে এই পীরজাদা শুরুটা কোন বিরোধী নেতা প্রথম করলেন। এই পীরজাদা কথাটা বলা শুরু করলেন প্রথম শুভেন্দু অধিকারী। তিনি কি বললেন? যেটা পীর পরিবারের ছেলেকে গ্রেপ্তার করেছে মমতা ব্যানার্জির পুলিশ, এটা এত একটা সম্মানীয় পরিবারের। এই পীরজাদার কথা শুভেন্দু অধিকারী ফোকাস করার পরে বেশ কিছু তথাকথিত সিদ্দিকী নামের পীরজাদাও তারাও এই কথাটাকে ফোকাস করতে লাগলেন। মানে পুরো ন্যারেটিভটাকে সরিয়ে দেওয়া হলো যে একজন বিধায়ক, মানুষের কথা বলা একজন বিধায়ক, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো একজন পীরজাদা। এবং এটা শুরু করলেন কে? শুভেন্দু অধিকারী। এবং বেশ কিছু পীরজাদা যাদেরকে আমরা দেখি বিভিন্ন সময়ে হুঙ্কার টুঙ্কার ছাড়তে এবং পরবর্তীকালে গিয়ে আবার নবান্নে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে বসে চাটা খেয়ে আবার ব্যাপারটাকে রিজলভ করে নিতে আন্ডার দ্য টেবিল। যায় না আন্ডার দ্য টেবিল কিসের আলোচনা হয়, কি যায় সেখানে, আদৌ মহাত্মা গান্ধীর ছবিওয়ালা কোনো পেপার যায় কিনা, সেটা দিয়ে ডিসকাশন হয়ে যায় কিনা আমরা জানি না। কিন্তু এই কয়েকটা তথাকথিত সিদ্দিকী নামের লোকজন যারা প্রায়ই হুঙ্কার টঙ্কার ছাড়েন, তারা, এবং সেটা শুরু করলেন শুভেন্দু অধিকারী দিয়ে। এই ব্যাপারটা আপনাদের খটকা লাগেনি? শুভেন্দু অধিকারী যে পীরজাদা বলাটা ফোকাস করলেন, সঙ্গে সঙ্গে এরাও পীরজাদা পীরজাদা করে লাফাতে শুরু
করলেন? এর রিজনটা কি? অন্য কেউ কিন্তু পীরজাদা বলেননি, কারণ নওশাদ সিদ্দিকী আমরা একজন ব্যক্তিত্ব যিনি আদিবাসী মেয়ে রোমা ওরাওয়ের জন্য উত্তরবঙ্গে ছুটে যান, যিনি দুর্গাপুরে ছুটে যান হিন্দু ছেলের জন্য, যিনি হাঁসখালিতে হিন্দু মেয়ের যার সঙ্গে অপকর্ম হয়েছিল দাঁড়িয়ে থেকে তার শ্রাদ্ধ করান, কারণ সেখানকার লোকাল তৃণমূল লিডাররা তার শ্রাদ্ধ করা দিচ্ছিল না কোনো পুরোহিতকে ডেকে। তিনি চলে যান ফারাক্কায় গরিব মুসলিমদের লিচু জমির জন্য কথা বলেন। তিনি চলে যান দেউচা পচামি, আদিবাসীদের জন্য কথা বলেন। বাংলাদেশে যখন হিন্দু ভাইদের উপরে সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে অত্যাচার হয় তিনি কলকাতার বুকে মানববন্ধন করে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। তাহলে সেই নওশাদ সিদ্দিকীকে মানুষের নেতা না বলে হঠাৎ করে পীরজাদা কেন ফোকাস করা হচ্ছে? দেখুন, ইসলাম ধর্ম হলো এটা ডাইভার্স ধর্ম। ডাইভার্স বলতে কি বলুন তো, আপনি দেখবেন যে কলকাতার উর্দু ভাষী মুসলিমদের সঙ্গে মুর্শিদাবাদ মালদার বাঙালি ভাষী মুসলিমদের মিল নেই, খাওয়া দাওয়া পোশাক আশাকের পার্থক্য আছে। আবার আপনি দেখবেন পাকিস্তানের মুসলিমদের সঙ্গে সৌদি আরবের মুসলমানদের মিল নেই। আবার আপনি দেখবেন বাংলাদেশের মুসলমানদের সঙ্গে কাতারের মুসলমানদের একটা কালচারাল ডিফারেন্স আছে। এই ক্ষেত্রে যে পীরজাদা যেই বলা হচ্ছে না, আপনারা জিনিস বুঝতে পারবেন যে মুসলমানদের মধ্যে একটা ব্যাপার আছে যে কেউ কেউ মাজারে বিলিভ করে, কেউ কেউ মাজারে বিলিভ করে না। অর্থাৎ কেউ কেউ মাজারে গিয়ে তাদের মানত করে, মাজারে গিয়ে তারা কবর জিয়ারত করে, অনেকে মাজারে যায় না। এই যে মাজারে যারা বিলিভ করে তাদের এই যে সেকশনটা পশ্চিমবঙ্গে এই 30% যে মুসলমান বাঙালি মুসলমান তার 10-12% যেটা রয়েছে মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এই এলাকাটাই মেনলি। এই এলাকাতেই নওশাদ সিদ্দিকী সাহেব এবং তার ফুরফুরা শরীফ, যেটা সেই ফুরফুরা শরীফের একটা পলিটিক্যাল এবং একটা সোশ্যাল মানে সামাজিক এবং রাজনৈতিক একটা প্রভাব রয়েছে। অন্যদিকে বাঙালি মুসলমানের যে প্রায় 15-20% যেটা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 24 এবং কোচবিহার এই এলাকাটাই রয়েছে, কিছু ক্ষেত্রে বীরভূম, তারা কিন্তু এই মাজারে বিলিভ করে না। নওশাদ সিদ্দিকী যখন গ্রেপ্তার হলেন তার যে ভাবমূর্তি, স্বচ্ছ একজন রাজনৈতিক নেতা হিসেবে ভাবমূর্তি, তার জন্য মালদা, মুর্শিদাবাদ, বীরভূম প্রভৃতি সমস্ত জায়গায় মুসলমানরা প্রতিবাদ করেছিল। আমরা দেখি সাগরদিঘিতে এই নির্বাচনের প্রভাবও পড়েছে, নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের প্রভাব সাগরদিঘি নির্বাচনে পড়েছে। সেখানকার মানুষ কিন্তু মাজারে বিলিভ করে না। তাই যেই মুহূর্তে পীরজাদা শব্দটা ফোকাস করা হবে সেই মুহূর্তে কি করা হবে যে মানুষকে আলাদা করে দেওয়া হচ্ছে, মানুষকে এক জায়গায় আনা হচ্ছে না। যেই মুহূর্তে আপনি পীরজাদা শব্দটায় ফোকাস করবেন সেই মুহূর্তে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কোচবিহার, বীরভূমের যে সমস্ত মানুষরা মাজারে বিলিভ করেন তাদেরকে কি করা হচ্ছে? সাইড লাইন করে দেওয়া হচ্ছে। এই সাইড লাইন করার প্রসেস এটা অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীর প্রসেস। যেমন আপনি যখন নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশ ইলেকশনের আগে গিয়ে কি করে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে, আশরাফিয়া পাসমান্দা পশ্চিমবঙ্গে নেই, পশ্চিমবঙ্গে একটা স্লাইট একটা আছে যে কেউ কেউ মাজারে বিলিভ করে, কেউ কেউ নন মাজারে বিলিভ করে। তাহলে মুসলমানদের যে ইউনিটি সেখান থেকে ভাঙার জন্য অ্যাকচুয়ালি এই পীরজাদা ওয়ার্ডটাকে সামনে নিয়ে আসা হলো। দ্বিতীয় কথা হলো, আপনারা একটা জিনিস বোঝেন, এই মুহূর্তে দাঁড়িয়ে মুসলিমরা যারা 2021-এ মূলত বিজেপির সাম্প্রদায়িকতাকে আটকাতে এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে আটকাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গিয়েছিল, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে খাপ্পা আছে। বিভিন্ন রিজন আছে তার জন্য। তৃণমূল কংগ্রেসের নেতাদের দুর্নীতি, মুসলিমদেরকে যেভাবে বঞ্চনার শিকার করা হচ্ছে, আনিস খানের খুন, নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তার, ওয়াকফ সম্পত্তি লুট, যেভাবে গ্রুপ ডিতে, প্রাইমারিতে, এসএসসিতে দুর্নীতি হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন কারণ একের পর এক নেতার গ্রেপ্তার, তাদের ঘর থেকে কোটি কোটি টাকা বের হওয়া। তাহলে মুসলিম সমাজ 30% তারা কি আছে? কোনো তৃণমূলের কাছে নেই। বিজেপির যেটা ভাবনা চিন্তা যে ধরুন এই 30% মুসলমান ভোট যেটা একটা সেকুলার ভোট, সেই সেকুলার ভোটটা যদি তৃণমূলের মতো একটা সেকুলার দল থেকে এক থোকে যেভাবে তৃণমূলে গেছে, সেই থোকটা যদি হঠাৎ করে বাম কংগ্রেস আইএসএফ জোট বা বাম কংগ্রেস বা বাম আইএসএফ এই জোটে যদি চলে আসে, তাহলে 30% মুসলমান ভোট তৃণমূল থেকে শিফট করে কোথায় এলো? বাম কংগ্রেসে এলো বা বাম আইএসএফ এলো বা বাম কংগ্রেস আইএসএফ জোটে এলো। এবং তারা যদি একটা 10-15% হিন্দু ভোট যদি তারা পায় তাহলে প্রায় 45%। তাহলে তারা কি করবে? সেই সেকুলার জোটটা আবার সরকার করবে। তাহলে বিজেপির সরকার করে যে স্বপ্ন সেটা সফল হবে না। মানে 30% ভোট যেটা তৃণমূলের কাছে, 30% ভোটটা যদি এক থোকে আবার অন্য কোনো সেকুলার দলের কাছে যায় তাহলে কিন্তু বিজেপি সরকার করতে পারবে না। বিজেপির উদ্দেশ্য হলো এই মুসলমানদের মধ্যে একটা বিভাজন তৈরি করা। এই জন্যই পীরজাদা শব্দটায় ফোকাস করা হলো এবং পীরজাদা শব্দকে ইউটিলাইজ করে নওশাদ সিদ্দিকীকে বিপুল পরিমাণে সাপোর্ট দেখানো হলো। এই ব্যাপারটা পুরো হিপোক্রেসি না। নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করা হচ্ছে, মুসলমান বাড়ির সন্তান ইত্যাদি বলা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে গিয়ে মুসলমানদের নামে নোংরা নোংরা কথা বলা হচ্ছে, হেড স্পিচ দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক কথাবার্তা বলা হচ্ছে। এই ব্যাপারটার রিজন হলো এটাই যে এই যে 30% ভোট, এটাকে অ্যাকচুয়ালি এই পীরজাদা শব্দ ব্যবহার করে, মাজার নন মাজার ব্যবহার করে শুভেন্দু অধিকারী এবং তার আরএসএস এর নেতারা, ব্রাহ্মণ্যবাদীরা, তাদের এটা পুরোপুরি চাল একটা। তারা ভোটটাকে ভাগ করে দিতে চান যে মাজার যারা বিলিভ করে যে 10-12% তারা আইএসএফ এর সঙ্গে যাক, যারা নন মাজারি তারা তাদের ভোটটা ভাগ হোক। তাহলে 30% ভোট যারা এক থোকে তৃণমূলের কাছে গেছে, সেই থোকটা যেন আবার অন্য কোনো সেকুলার দলের কাছে না যায়। অন্য কোনো সেকুলার দলের কাছে গেলে বিজেপির যেটা সরকার করার যেটা চিন্তা ভাবনা, সেই সরকার করার চিন্তা ভাবনাটা কখনোই সফল হবে না। আর একটা রিজন হলো একটা জিনিস যে শুভেন্দু অধিকারী যত কথা বলতে লাগবে, দেখুন প্রথম যখন নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস সিদ্দিকী সাহেব রাজনীতি শুরু করেছিলেন তখন মানুষ অতটা ভরসা করছিল না, মুসলিমরা অতটা ভরসা করছিল। অনেকে কেউ কেউ বলছিল বিজেপির ভোট কাটবে, তাতে তৃণমূল হেরে যাবে, বিজেপির সুবিধা হবে। তাহলে এটা ছোট ভাবনা চিন্তা। মুসলমানদের রাজনৈতিক সচেতনতা এমনই, মুসলিমরা কখনো রাজনীতিতে নিজেরা ক্ষমতা ভোগ করে ওই ধরনের মানসিকতা রাখেনি, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভারতে। তারা সবসময় চেয়েছে তাদেরকে একটা প্রোটেকশন দেবে, তাদের আন্ডারে তারা থাকবে। যেমন সেটা জ্যোতিবাবু, তার আগে ছিলেন আপনার বিধানচন্দ্র রায়, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরে বর্তমানে মমতা ব্যানার্জি। মুসলমানরা নিজেরা এক্স্যাক্টলি ক্ষমতার দাবি খুব কম করেছে যে আমাদের
আমাদের ক্ষমতা আমাদেরকে দেওয়া হোক, আমরা আমাদের অধিকারের কথা বলবো। তারা কি চেয়েছে, সবসময় একটা নেতার কাছে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে থাকতে চেয়েছে, নেতার পিছনে দাঁড়িয়ে থাকতে চেয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আব্বাস সিদ্দিক এবং নওশাদ সিদ্দিকী রাজনীতি শুরু করেছিলেন, তখন মুসলমানদের মধ্যে ভয় কাজ করছিল, যদি ভোট কাটে তাহলে বিজেপি এসে যাবে, তাহলে একটা ভয় ছিল। সেই ভয়টা নওশাদ সিদ্দিকী তার কাজের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে কাটিয়ে উঠেছেন। এবারে দাঁড়িয়ে সেই জিনিসটার মানুষের মধ্যে নেই, যে সাধারণ মানুষ যেটা ভাবছিল যে বোধহয় বিজেপির দালাল হ্যান ত্যান, এই ভাবটা কিন্তু কেটে গেছে। নওশাদ সিদ্দিকীর ব্যবহার, স্বচ্ছ আচরণ এবং তার প্রতিবাদী মানসিকতা, বিধানসভায় তার কথাবার্তা, বাইরে তার কথাবার্তা, এই জিনিসগুলোতে। তাহলে বিজেপির নেতারা যদি বেশি বেশি করে নওশাদ সিদ্দিকীর জন্য বয়ান দেয়, তাহলে মানুষের মধ্যে ওই যে সুপ্ত একটা ভাবনা ছিল সেটা আবার হয়তো চিটিয়ে উঠবে, জাগিয়ে উঠবে। মানুষ ভাবতে লাগবে যে, মানুষকে কনফিউজ হবে, মানুষ যে কি ব্যাপার, যে শুভেন্দু অধিকারী মুসলমানদের এত নোংরা নোংরা কথা বলেছে, ওরা তো নওশাদের পক্ষে বয়ান দিচ্ছে কেন, তাহলে কি এরা সত্যিই যুক্ত আছে? এই জিনিসটা করে কি হবে, আবার মুসলিমদের মধ্যে বিভাজন, মানে মুসলমানদেরকে কনফিউজ করে দেওয়া হলো। আপনারা যদি লক্ষ্য করুন যে উত্তরপ্রদেশের জায়গায় যখন মুসলমানদের বাড়িতে বুলডোজার চলছে, যখন হরিয়ানাতে দুই মুসলিম যুবককে তারা বিয়ে বাড়ি খেতে যাচ্ছিল, তাদেরকে জোর করে মিথ্যা করে গোপ মাংস পাচার করছে বলে মেরে ফেলা হচ্ছে, তখন বিজেপির কোনো নেতা প্রতিবাদ করছে না। যখন মুসলিম মেয়েদের হিজাব টেনে খুলে নেওয়া হচ্ছে কর্ণাটকে, যখন তাদের সঙ্গে নোংরা আচরণ করা হচ্ছে, তখন কোনো প্রতিবাদ করছে না। কিন্তু নওশাদ সিদ্দিকীর ব্যাপারে বারবার সবাই মিলে প্রতিবাদ করছে। তার রিজন হলো কি, মুসলমানদেরকে কনফিউজ করে দেওয়া। ওই যে বললাম যে 30% ভোটের মধ্যে কিছু মানুষ যদি ওরা কনফিউজ করতে পারে, যদি কিছু ভোট ওরা এদিক ওদিকে আলাদা করতে পারে, ওদের লাভবান হবে ওরা। এই চিন্তা ভাবনা থেকেই ওরা এই জিনিসটা করছে। প্রথম জিনিস হলো যে মাজার নন বাজার করে পীরজাদা শব্দটাকে বেশি ফোকাস করে একটা বড় শতাংশের মুসলমানকে আলাদা করে দেওয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কোচবিহার, বীরভূমে। তারপরে যেটা নওশাদ সিদ্দিকীর নামটা বারবার নিয়ে মুসলমানের অনেকের মধ্যে এই ভাবনা দেখানো যে যখন শুভেন্দু অধিকারী যখন নওশাদ সিদ্দিকীর নাম নিচ্ছে, তারা নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, এই মানসিকতাটা ঢুকিয়ে দেওয়া। আসলে কোনো ব্যাপার নেই। নওশাদ সিদ্দিকী সেই মানুষটা যিনি এনআরসি, বিজেপির যেটা তুরুপের তাস ছিল ইলেকশনের সময়, যে এনআরসির উপরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে বলেছিল সমস্ত মুর্শিদাবাদের মুসলমানদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেবে, যেখানে একটার পর একটা সাম্প্রদায়িক কথা বলেছে, সেই এনআরসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস কে করে রেখেছে নওশাদ সিদ্দিকী। বিজেপির নেতাদের বিরুদ্ধে স্ট্যান্ডকে নিয়েছে নওশাদ সিদ্দিকী। বিজেপির হাতে খুন হওয়ার রোহিত ভেমুলার বিরুদ্ধে রোহিত ভেমুলার জন্য আওয়াজকে তুলেছে নওশাদ সিদ্দিকী। বিজেপির পলিটিক্স আর নওশাদ সিদ্দিকীর পলিটিক্স হলো আকাশ আর পাতালের পার্থক্য। তারপরেও নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট জাতি আসলে অনেক মানুষকে এরা কনফিউজ করতে চায়, বিশেষ করে মুসলমানদেরকে এরা কনফিউজ করতে চায়। ওই যে বললাম রাজনৈতিক সমীকরণ, 24 ইলেকশনের সমীকরণ, 30% মুসলমান ভোট, সেটা যেন এক থেকে আরেক কোনো সেকুলার দলে না যায়, সেই ভোটটা যাতে ভাগ হয়। আপনারা ভাবুন, এই 30% ভোট যেটা তৃণমূলের থেকেও আজকে তৃণমূলকেও ভরসা করছে না, বিজেপিকে তো ভরসা করেইনি, সেই তৃণমূলের ওই 30% ভোটটা ওটা যদি শিফট হয়ে আইএসএফ এর কাছে আসে, একটা বড় অংশ আইএসএফ এর কাছে আসে, এবং বাম কংগ্রেস যদি তাদের হিন্দু ভোটের 15 থেকে 20% নিজেদের কাছে আনতে পারে, যেটা আমরা সাগরদিঘিতে দেখলাম, যেটা আমরা এর আগে দেখেছি, সেই জিনিসটা যদি করতে পারে, তাহলে কিন্তু সরকারটা বিজেপির হাতে কখনোই যাবে না। তাহলে সরকারটা তৃণমূল থেকে শিফট করে আবার একটা সেকুলার দলে যাবে। তাহলে বিজেপির যে চিন্তা ভাবনা, যে আসামে যেভাবে তারা মুসলিমদের উপর অত্যাচার করেছে, আসামে যেভাবে তারা বাঙালিদের উপর অত্যাচার করেছে, আসামে যেভাবে তারা 17 লাখ বাঙালিকে ঘরছাড়া করেছে, তার মধ্যে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলিম বাঙালি, সেই একই পদ্ধতি তারা যেটা পশ্চিমবঙ্গে করতে যায়, সেটা তাদের সফল হবে না। পশ্চিমবঙ্গ কখনোই তাদের হাতে আসবে না, শুভেন্দু অধিকারী কখনোই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন হবে না। ঠিক এই রিজনের জন্যই তারা বারবার নওশাদ সিদ্দিকীর পিছনে দাঁড়াচ্ছে, এবং নওশাদ সিদ্দিকীকে বিধায়ক না বলে, মানুষের প্রতিনিধি না বলে, বারবার এই পীরজাদা শব্দটা ব্যবহার করছে। এবার দায়িত্ব আপনাদের। শুভেন্দু অধিকারী বলা পীরজাদা শব্দটা আমরা বেশি মনোযোগ সহকারে দেখবেন, নাকি নওশাদ সিদ্দিকী যিনি গঙ্গা ভাঙনে মুর্শিদাবাদের মানুষের জন্য ছুটে যান, যিনি পুরুলিয়াতে জল জঙ্গল জমিনের জন্য ছুটে যান, যিনি আদিবাসীদের উৎসবের জন্য কোনো আদিবাসী এমএলএ সরকারকে চিঠি করার আগে তিনি চিঠি করেন, তিনি ডিএতে, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আদিবাসী সমস্ত শিক্ষিত ছাত্রছাত্রীরা যেখানে ভোগান্তি ডিএর জন্য, তাদের পাশে গিয়ে দাঁড়ান। তিনি গ্রুপ ডির আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়ান, তিনি এসএসসি এসএলএসটি আন্দোলনকারীদের পাশে দাঁড়ান, তিনি মাদ্রাসা আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়ান। সেই মানুষটার পাশে দাঁড়াবেন, নাকি শুভেন্দু অধিকারীর যে নোংরা একটা বিভাজন করার রাজনীতি, একটা নোংরা একটা পলিটিক্স, একটা আরএসএস এর পলিটিক্স, যে আরএসএস বিভাজন করতে ভালোবাসে, তারা বুঝে গেছে যে মুসলমানদেরকে শুধুমাত্র অত্যাচার করে তারা হারাতে পারবে না। মুসলমানরা হলো একটা সাহসী জাতি, বিশেষ করে ভারতীয় মুসলমানরা, তাদের উপর যতই অত্যাচার করা হোক তারা আন্দোলন করবে, তারা ডেমোক্রেটিক পদ্ধতিতে তারা কি করবে, ডেমোক্রেসিকে হাতিয়ার করে, কনস্টিটিউশনকে হাতিয়ার করে তারা আন্দোলন করবে বিজেপির বিরুদ্ধে। তো তারা এটা বুঝে গেছে যে শুধুমাত্র পোলারাইজেশন করে হবে না হিন্দু মুসলিম, মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে হবে। মুসলিমদের মধ্যে, বাঙালি মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্যই এই পদ্ধতি তারা এগিয়ে গেছে। এদের এটা হচ্ছে কুমিরের অশ্রু। এই শুভেন্দু অধিকারীর অশ্রুকে বিশ্বাস করবে না। নওশাদ সিদ্দিকীর জেলে যাওয়াতে শুভেন্দু অধিকারীর যে অশ্রু, এটা হচ্ছে কুমিরের অশ্রু, মানে কুমিরের যে কান্না হয় সেই কান্না। এই কান্নাকে মোটেই বিশ্বাস করবেন না। আপনারা নিজেরা বিচার করুন মানুষের কাজ দিয়ে, নেতাদের কাজকর্ম দিয়ে, কোন নেতা ভালো কাজ করছে, কোন নেতা খারাপ কাজ করছে, তাদের বক্তব্য দিয়ে, তাদের মানসিকতা দিয়ে এইভাবে বিচার করুন মানুষকে। কখনো তার ধর্মীয় পরিচয় তার রাজনৈতিক পরিচয়তে বেশি হতে পারে না। তার ধর্মীয় পরিচয়, তার পারিবারিক পরিচয়, এগুলোকে সাইডে রেখে তার কাজকে ফোকাস, যেদিন আমরা কাজকে ফোকাস করতে লাগবো, সেদিন চোর ডাকাতদের পরিবর্তে আমরা আসল মানুষদেরকে নেতা হিসেবে দেখতে পাবো। এই দায়িত্ব আমাদের, এই দায়িত্ব আপনার। আজকের মতো এই এপিসোড এখানেই। যদি আমাদের এপিসোডটা ভালো লাগে আপনাদের, যদি মনে হয় এই বার্তাটা সবার কাছে পৌঁছানো উচিত, অবশ্যই এটা শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। মানুষের জানা উচিত
মানুষের আরএসএসের যে সুপ্ত যে একটা মনোবাঞ্ছা, সেই মনোবাঞ্ছাগুলো মানুষের বোঝা উচিত। বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি এবং সেই রাজনীতির জন্য তারা কতটা নোংরা পথ অবলম্বন করতে পারে, কতটা নোংরামি তারা করতে পারে, সেটা আমাদের বোঝা উচিত। সেখান থেকেই ভিডিওটা গুরুত্বপূর্ণ, দয়া করে সবাই শেয়ার করুন, নিজেদের হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটারে, সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, নিজেদের বন্ধু বান্ধবদেরকে দেখান, সবাইকে সচেতন করুন, নিজেরা ভালো থাকুন, আমাদেরকে ভালো রাখুন, রাজনৈতিকভাবে সচেতন হন, তাহলেই রাজনৈতিক উত্থান সম্ভব, তাহলেই সাধারণ মানুষের, গরিব মানুষের জন্য কথা বলা সম্ভব।